ওপাশের রুম থেকে গ্লাস ভাঙার আওয়াজ আসাতে আসিফ সাহেবের ঘুম ভেঙে গেল। উনি বিষয়টা কি হয়েছে দেখার জন্য এক পা এগোতেই শুনতে পেল, আচ্ছা তুমি এই তোমার বুড়ো বাবাকে কবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বলো তো? আর কতদিন সহ্য করা যায়? সারাদিন খুক্কুর খুক্কুর কাশির আওয়াজে বাসা থাকা আমার দায় হয়ে গেছে। আমি আর পারছি না। কি বলছো তুমি? উনি আমার বাবা, ওনাকে আমি কিভাবে এইখানে রেখে আসতে পারি? আর তারপরও উনি অসুস্থ, কে ওনাকে সেবা যত্ন করবে? আমি কিচ্ছু জানি না। আগামী 2 দিন তোমায় টাইম দিলাম। তুমি যদি ওনাকে ওই আশ্রমে রেখে না আসো, তাহলে আমি আর তোমার সংসারে থাকবো না, এই বলে দিলাম। এতক্ষণ কথা কাটাকাটি চলছিল আসিফ সাহেবের একমাত্র ছেলের বউ রিমা আর ছেলে আবিরের সাথে। ভালোবেসে বিয়ে করে তারা। আবির কিছুক্ষণ পর বাবার রুমে আসলেন। বাবা তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ বাবা, আমি খেয়েছি। তুই কি খাবার খেয়েছিস? বাবা খেয়েছি। এখন তুমি আর রাত জেগে থেকো না, শুয়ে পড়ো। গুড নাইট। ছেলে ও বাবার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলো। প্রত্যেকটা দিন রাতে অফিস করে বাসায় আসলে রিমি বাবার নামে এক গাদা অভিযোগ শুনিয়ে দেয়। উফ, আর ভালো লাগে না আবিরের। সংসার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার। আবির দোটানার মধ্যে পড়ে আছে। এক পাশে তার জন্মদাতা পিতা, অন্য পাশে তার ভালোবাসার মানুষ। কাকে ছেড়ে কাকে রাখবে, তার মাথায় কিছুই ঢুকছে না। আসতে পারি? আরে বাবা, তুমি আমার রুমে ঢুকতে তোমার অনুমতি লাগবে নাকি? আসো আসো, এইখানে বসো। আসিফ তার পরনের পুরনো চশমাটা ঠিক করে বলে, বাবা আমি বলতে চাচ্ছি কি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন বাঁচবো বল? আবার তার মধ্যে অসুখে শেষ হয়ে যাচ্ছি। তার থেকে আমাকে ওই যে কি যেন বলে আশ্রম, ওইখানে রেখে আয়, আমি ভালো থাকবো। আবির খুব তার বাবার মুখ থেকে এমন কথা শুনে খুব অবাক হয়ে যায়। কি বলো বাবা, তোমার মাথা ঠিক আছে তো? ওইখানে তোমাকে রাখবো কেন? আমি আছি কি করতে বাবা? তুমি আর এইসব কথা কখনো ভুলেও আর বলবা না। আসিফ সাহেব আবার বলতে গেলে রিমি ওনার মুখ থেকে কেড়ে নিয়ে বলে, আরে বাবা যখন নিজ থেকে যেতে চাচ্ছে তো তুমি বারণ করছো কেন? উনি তো সেখানে গেলে খুব সুখে থাকবে। কি বলেন বাবা? আসিফ সাহেব রিমির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বৌমা ঠিক বলেছ। আবির বলল, বাবা তুমি এখন যাও তো। আসিফ চলে যাওয়ার পর রিমির সাথে আবিরের আর এক দফা ঝগড়া হয়। এর কিছুদিন পর একদিন রিমি আসিফ সাহেবের সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো। আসিফ সাহেব তো তা দেখে খুবই অবাক। উনি মনে মনে খুশি হয়ে বললেন, যাক, এতদিনে বৌমা তার ভুল বুঝতে পেরেছে। আজ বিকালে আবির অফিস থেকে তাড়াতাড়ি এসে আসিফ সাহেবকে রেডি হতে বলল। আসিফ সাহেব তো খুশিতে তার চোখে পানি চলে আসলো। আজকে সবাই মিলে রাতের ডিনার বাইরে করলো। আসিফ সাহেবের জন্য নতুন পাঞ্জাবি পায়জামা কিনা হলো, আর সাথে বড় একটা সুটকেস কিনলো আবির। আসিফ সাহেব অবাক হলেও তখন বিষয়টা পাত্তা দিল না। সকালে উঠে উনি আরো বড় সারপ্রাইজ হয়ে গেলেন। আজ ওনার জন্য ওনার পছন্দের খাবার রান্না করা হলো। আবিরও আজ অফিসে গেল না। গুড মর্নিং বাবা, এইখানে বসো। আজকে দেখো তোমার বৌমা তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করেছে। আসিফ সাহেব সত্যি খুবই অবাক আজ তার বৌমার এত পরিবর্তন দেখে। খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই আজকে বেরিয়ে গেল ঘোরার জন্য। আবির আসিফের সাহেবের সব জামা কাপড় গুছিয়ে সুটকেসে ভরল। এটা দেখে আসিফ সাহেব জিজ্ঞাসা করলেন, কি রে, আমার জামা কাপড় গুছাচ্ছিস কেন? আমরা কোথায় যাব? রিমি বলল, বাবা আজকে আমরা একটা সুন্দর জায়গায় যাব, সেখানে তুমি গেলে খুব খুশি হবা। আর আমার 2-3 দিন থাকার জন্য যাচ্ছে। ও আচ্ছা, বুঝলাম তো, তোর মার ছবিটা সাথে নেই। তাকে ছাড়া তো আমি কোথাও যাই না, আজকেও তাকে ছাড়া যাব নাকি? রিমি মনে মনে বলে উঠল, ইস, বুড়োর আধিক্যতা দেখলে গা জ্বলে ওঠে। আল্লাহ আল্লাহ করে বিদায় হলে বাসি। আসিফ তার মায়ের ছবি হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সরি মা,
আমি বাবাকে আমার সাথে রাখতে পারলাম না। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় এক জায়গায় গাড়ি থামলো। তা দেখে আসিফ সাহেব জিজ্ঞেস করলেন, কিরে বাবা, গাড়ি থামিয়েছিস কেন? আবির তার মুখ থেকে কান্নার ভাব মুছে মুচকে হাসি দিয়ে বলে, বাবা, আমরা এখানে আজকের রাতটা থাকবো। এই রিমি, বাবার ব্যাগপত্র নিয়ে আসো তো। আসিফ সাহেব ওই জায়গায় ঢুকে দেখলেন ওইখানে সব ওনার বয়সী মানুষ। কিরে বাবা, আমাকে এখানে নিয়ে আসলি কেন? আসিফ বলল, বাবা, এই জায়গাটা অনেক সুন্দর, কত সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ, তুমি খুব আনন্দে থাকতে পারবা। আর এখানে দেখো কত মানুষ আছে, তাদের সাথে থাকলে তোমার খুব ভালো লাগবে। সবই তো বুঝলাম, আমাকে এখানে আনার মানে কি? পাশ থেকে রিমি বলে উঠল, আসলে আমাদের কিছু কেনাকাটা বাকি আছে, আমরা তা কেনাকাটা শেষ করে দ্রুত ফিরে এসে আপনাকে নিয়ে যাব, একটু অপেক্ষা করুন। দূর থেকে আসিফ সাহেব দেখলো আবির কাকে যেন তার পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে গুঁজে দিচ্ছে। গাড়িতে উঠে আবির বাবাকে এক পলক দেখে গাড়ি স্টার্ট দিয়ে দিল। বাবা, তুমি ভালো থেকো। আসিফ সাহেবের আর বুঝতে কিছুই বাকি রইল না যে ওনাকে এখানে কেন এনেছে। উনি ভাগ্যকে মেনে নিলেন। একজন কর্মচারী এসে ওনার ব্যাগপত্র নিয়ে বলে, চলুন স্যার, আমার সাথে আপনাকে আমাদের রুম দেখিয়ে দিই। আশ্রমে ওনার রুমে প্রবেশ করে দেখে রুমটা অনেক অপরিচ্ছন্ন, চারদিক কত নোংরা, তা থেকে ময়লার দুর্গন্ধ আসছে। আবার তার সাথে বিশ্রী প্রস্রাবের গন্ধ ওনার নাকে আসছে। এই পরিস্থিতি উনি কখনো থাকেনি বা অভ্যাস নেই ওনার। তারপরে খুব কষ্টে উনি মানিয়ে নিলেন। কি আর করার। আজকাল রিমির সাথেও আসিফের সম্পর্কটা ভালো যাচ্ছে না। আগের থেকে বেশি ঝামেলা হয় তাদের। সামান্য বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায়। আসিফ বাবার রুমের সামনে দিয়ে গেলে বাবার কথা খুব মনে পড়ে তার। ইচ্ছে করে বাবাকে সেইখান থেকে নিজের কাছে নিয়ে আসতে। আজ সকালে রিমির সাথে আসিফের তুমুল ঝগড়া হয়। রিমি তার বাবা মাকে এখানে নিয়ে আসতে চায়। আসিফ সাহাব বলে দেয়, তোমার বাবা মা এখানে সপ্তাহখানেক বেড়াতে পারবে, সারা জীবনের জন্য থাকতে পারবে না। কিন্তু রিমি তা মানে না, সে চায় একেবারের জন্য। শোনো রিমি, তোমার ভাই বোন আছে, আল্লাহ দিলে তাদের তো টাকা পয়সার কম নেই, তারপরেও কেন তারা তোমার বাবা মাকে তাড়িয়ে দিচ্ছে? রিমি রেগে বলল, আমি এত কিছু জানি না, আমি আমার মা বাবাকে এখানে রাখবো। আসিফ বলল, তুমি যদি তোমার মা বাবাকে এখানে রাখো, আমিও তাহলে আমার বাবাকে এখানে রাখবো। রিমি বলল, ওই বুইরাকে এখানে আনলে আমি এক মুহূর্তে এখানে থাকবো না। এই কথা বলতে দেরি আসিফ ঠাস করে রিমির গালে খুব জোরে থাপ্পড় দিয়ে বলে, আমার বাবা বুড়ো হলো, তার বাবা মা কি? আজ এখন তুই আমার বাসা থেকে বের হবি। আমিও তার সাথে আর থাকতে চাই না। আমি তোর কথা শুনে আমার বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে খুব বড় ভুল করেছি। আমার চোখের সামনে থেকে তুই দূর হ, আর সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে তুই। রিমি রেগে বাসা থেকে বের হয়ে গেল। আবির ওই দিন সারা রাত ঘুমাতে পারল না। সারাটা রাত বাবার জন্য আফসোস করতে করতে পার করে দিল। সকাল হতেই সে আশ্রমের দিকে রওনা হয়। আজ কতদিন হয়ে গেল আসিফ সাহেবের একমাত্র সন্তান আবিরের মুখ দেখছে না। সেদিনের পর থেকে আজও তিনি ওনার ছেলের ফিরে আসার অপেক্ষা করছে। আজ সকাল থেকে শরীরটা বড্ড ব্যথা করছে ওনার। এখানে খাবার ওনার গলায় দিয়ে আর যায় না। মরণের সময় হয়তো ঘনিয়ে আসছে। ইস, মৃত্যুর আগে যদি সন্তানের মুখটা একটিবার দেখতে পারতাম, তাহলে কতই না খুশি হতো উনি, আর হয়তো আফসোস থাকতো না। আশ্রমের সামনে কড়া ব্রেক কষে আবির গাড়ি থেকে দ্রুত লাফ মেরে আশ্রমের ভিতর ঢুকে যায়। কিছু দূর যেতেই দেখে খাটে সাদা কাপড়ে কাকে যেন রাখা হয়েছে। মুহূর্তে তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মুখ থেকে বের হয়ে আসে, বাবা। একজনের কাছ থেকে জিজ্ঞাসা করতে সে বলল, আসিফ নামে একজন মারা গেছে। কথাটা শুনে আবির সেইখানে দাঁড়িয়ে গেল। মুখ দিয়ে তার আওয়াজ বের হচ্ছে না। সে খুব চিৎকার দিয়ে বলে উঠল, বাবা, ও বাবা। তার কণ্ঠের আওয়াজ শুনে আসিফ সাহেব চমকে উঠলেন।
এতদিন পর ওনার প্রিয় সন্তানের কণ্ঠের স্বরের আওয়াজ উনি চিনতে ভুল করেননি। উনি রুম থেকে বের হতে কিছু একটা সাথে পড়ে যায়। তারপর কষ্ট করে লাঠিটা ধরে উঠে বলে, এই যে মানিক, আমি এইখানে। আবির তার বাবার কণ্ঠ শুনে থমকে যায়। সে পিছন ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। দুহাত বাড়িয়ে সে আর দেরি না করে এক দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি ঠিক আছো তো? দেখো, আমি এসেছি তোমাকে নিতে। আর এক সেকেন্ড তোমাকে এখানে থাকতে দেব না। চলো আমার সাথে। তার বাবা বলল, যাবো তো। তার আগে বলল, তুই এত জোরে চিৎকার করছিস কেন? বাবা, আজকে তোমার নামের মতো একজন মারা গেছে, তাই চিৎকার করছি। ধুর বোকা, ওইটা হলো আসিফ চৌধুরী, আর আমি হলাম শুধু আসিফ। পুরো নাম কি সেটা জানবি না তুই? আবির বাবা মুখ টেনে বলে, হয়েছে, চলো এখন। গাড়িতে উঠে আসিফ সাহেব বললে, কিরে, বৌমা কই? তাকে তো দেখছি না। শরীর খারাপ নাকি? না বাবা, কিছুই হয়নি। তাকে পুরো জনমের মতো ছুটি দিয়েছি। কেন? এত কিছু জানতে হবে না তোমার, চলো তো। রেস্টুরেন্টে নিয়ে আসলো আবির তার বাবাকে। হাত মুখ দিয়ে বাবাকে পরম যত্ন করে লোকমা ধরে খাবার খাইয়ে দিচ্ছে। বাবাও সেই ছোট্ট শিশুর মতো খাচ্ছে, দু একটা ভাতের দানা পড়ে যাচ্ছে। আবির তা দেখে তার মনে এক প্রকার প্রশান্তি ছুঁয়ে গেল। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ সে পেয়ে গেছে। আসিফ মনে মনে বলে উঠল, ইস, আমার ফুলের মতো নিষ্পাপ বাবাটা, আমি তোমাকে বড্ড ভালোবাসি।